কতদিন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে যে কোনো মেম্বারে যখন টর্ক অ্যাপ্লাই করা হয় মেম্বারটার তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা সেটার অ্যাবাউটে টুইস্ট করে যায়, এটা আমরা জেনেছি। বাট কিভাবে এই অ্যাঙ্গেল অফ টুইস্টটা ক্যালকুলেট করব সে সম্বন্ধে আমাদের এই পর্যন্ত কোনো থিওরিটিক্যাল ডিরাইভেশনও হয় নাই, অথবা কোনো ধরনের অঙ্ক আমরা করি নাই। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে এই অ্যাঙ্গেল অফ টুইস্টটা ক্যালকুলেট করা যায়, সেটার জন্য নেসেসারি ডিরাইভেশন। তাহলে নেসেসারি ডিরাইভেশন গুলো আমরা আজকের ক্লাসে করব। সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে তোমার মনে করো শুরুতেই আমরা বলে নিয়েছিলাম যে সার্কুলার শ্যাফটই আমরা এখানে ইকুয়েশন ডিরাইভ করব, এবং এর বাইরে রেক্টেঙ্গুলার যেগুলো আছে সেগুলো আমরা অন্য জায়গার থেকে, তার মানে হায়ার যেসব স্টাডিজ এর ডিরাইভেশন আছে সেখান থেকে নিয়ে আসি। সো আমাদের ডিরাইভেশন পারপাজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সার্কুলার শ্যাফট নিলাম, মনে করো এটা একটা সার্কুলার শ্যাফট, তার একটা সার্টেন এলিমেন্ট আমরা এখান থেকে স্টাডি করবো আর কি, পরে সেটা নিয়ে কথা বলি। এই সার্কুলার শ্যাফটের মধ্যে আমরা একটা টর্ক এমন ভাবে দিব যাতে তোমার টর্কটা এমন হবে যে এই ডাবল অ্যারো দিয়ে আমরা টর্কের রিপ্রেজেন্ট করা এর আগে শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে সেটা হবে কি এই এই ধরনের হবে আর কি, ঠিক আছে? টর্কটাকে আমরা যখন দেখাবো এই ধরনের হবে, অথবা উল্টা দিকে যদি দেখাই তার উল্টাটা হবে, ঠিক আছে? আদার সাইডে যাবে আর কি, এদিকে। তাহলে যেটা ঘটবে এমন এই টর্কটা আমরা অ্যাপ্লাই করেছি আর কি, ঠিক আছে? তো টর্ক অ্যাপ্লাই করার ফলে কি হবে, এই ধরনের টর্ক অ্যাপ্লাই করলে যেটা ঘটবে সেটা হলো যে এই মেম্বারটা রোটেট করে যাবে, যেহেতু ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে বানানো। কাজেই ইলাস্টিক ম্যাটেরিয়াল লোড দিলে সে ডিফর্ম করে, টর্শনাল লোড দিলে সে তার সেন্টারের অ্যাবাউটে রোটেট করে যাবে। তা আমরা সেটা বোঝার জন্য যেটা করব, মনে করো যে মেম্বারটা নিয়েছি সেটার গায়ে কতগুলা লাইন ড্র করলাম। ফিজিক্যালি কেউ যদি এরকম একটা গোল রাবার নিয়ে করো, ডেফিনেটলি অনেকের কাছে গোল রাবার আছে, এগুলা ছোটদের রাবার একটা যদি ইউজ করো আর কি, এরকম কতগুলোই লাইন ড্র করতে পারো তার গায়ে, যেটা তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের প্যারালাল। আর কতগুলা এরকম লাইন ড্র করতে পারো যেগুলো সার্কুলার লাইন হবে বা তার এই সার্কামফারেন্স বরাবর রান করবে আর কি, সেগুলো একটার পর একটা প্যারালাল। তার মধ্যে যদি আমরা টর্কটা অ্যাপ্লাই করি তাহলে যেটা দেখা যাবে, এই লাইন যেগুলো আমরা ড্র করেছিলাম সেগুলা এই হরাইজন্টাল লাইন যেগুলো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের প্যারালাল ছিল সেগুলো এরকম ঘুরে গিয়ে ইনক্লাইন্ড হয়ে যাবে। ওয়ারাজ এই এই গোল গোল যে দাগগুলো আমরা এটার পেরিমিটার বরাবর দিয়েছিলাম সেটার কি হবে, সেগুলা আসলে আমরা গতদিন যখন আলাপ করি আমাদের কিছু বেসিক অ্যাজাম্পশনস ছিল। বেসিক অ্যাজাম্পশন গুলা যদি আমরা আবারও দেখে আসি, যে কি ছিল আমাদের, তোমার এ প্লেন সেকশন অফ দ্য ম্যাটেরিয়াল পারপেন্ডিকুলার থ্রু দ্য অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস, তার সাথে পারপেন্ডিকুলার সেকশন হলো এটা, রিমেইনস প্লেন আফটার টর্ক ইজ অ্যাপ্লাইড। তার মানে এটা একটা প্লেন সেকশন ছিল, সেটা টর্ক অ্যাপ্লাই করার পরে ঘুরুক আর যাই হোক না কেন প্লেনই থাকবে, এটা টুইস্টেড হয়ে যাবে না। সেটা আমাদের যেহেতু আমরা বেসিক অ্যাজাম্পশনের মধ্যে রেখেছি সেটা এখনো ভ্যালিড থাকবে। তাহলে প্লেন সেকশনটা যেহেতু ঘুরে আসতে হবে, যে পয়েন্টটা এখানে ছিল সে এখানে চলে আসবে। এই ফিগারটা আমরা গতদিনও একবার ডিসকাস করেছিলাম। তাহলে কি হবে, এই লাইনগুলা যেগুলো এরকম স্ট্রেট লাইন ছিল সেগুলা এরকম ইনক্লাইন্ড হয়ে যাবে তার সার্কামফারেন্সের উপরে। তাহলে এইরকম দেখতে হবে আর কি। এখান থেকে এখন আমরা মনে করো ছোট একটা এলিমেন্ট ডিএক্স কেটে নিয়ে আসলাম, এইদিকে লেন্থ বরাবর ডিএক্স একটা এলিমেন্ট কেটে নিয়ে আসলাম। এখন এইটাকে আমরা একটু স্টাডি করি যে কি হচ্ছে আসলে, কি হচ্ছে সেটা যদি দেখতে চাও, মনে করো আমাদের শুরুতে ছিল একটা প্লেন এই এই শ্যাফটের ভিতরে, যেটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা একটু ড্রই করে ফেলি। মনে করো তোমার এই তারপরে এবং এই চারটা লাইন দিয়ে যে প্লেনটা আমি আঁকলাম এটা ছিল অরিজিনালি বিফোর অ্যাপ্লিকেশন অফ টর্ক এখানে। তাহলে বায়ের ছবির দিকে যদি আমরা তাকাই কি হবে, তোমার যেটা ঘটবে সেটা হলো যে এখানে যে পয়েন্টটা ছিল উপরে ডি, এই ডি পয়েন্টটা যেটা ছিল সেটা এখানে চলে আসবে, তাই না? এবং ইন বিটুইন দেখো এগুলো যেহেতু স্ট্রেট লাইন হিসাবেই ঘুরে যাচ্ছে, জাস্ট টুইস্ট করে যাচ্ছে, তাহলে ইন বিটুইন যেটা ঘটবে এগুলাও নেমে আসবে, এটাও নেমে আসবে বা এটাও নেমে আসবে, পয়েন্ট গুলা আর কি, করসপন্ডিং পয়েন্টটা, এবং এগুলা লিনিয়ার ভাবেই ভ্যারি করবে এখান থেকে, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন এবং এটা একটা স্ট্রেট লাইন, যেটা আমরা গতদিনও একবার আলাপ করেছিলাম।
কেন আলাপ করেছিলাম গতদিন? আমরা যেটা বলেছিলাম সেটা হলো যে দেখো, আমরা এরকম একটা প্লেনে গেছিলাম, এই, ঠিক আছে? তাহলে অরিজিনালি দুইটা প্লেন ছিল রাইট অ্যাঙ্গেল, এই গ্রিন দুইটা প্লেন রাইট অ্যাঙ্গেল, এবং আমরা বলেছিলাম কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল চেঞ্জ হয় সেটা শিয়ার স্ট্রেন। সেখান থেকে আমরা কনক্লুড করেছিলাম যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই লাইন দিয়ে যে অ্যাঙ্গেলটা, তোমার এটার নাম কি ডি সি ডি প্রাইম, এই এই এর মাঝে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে শিয়ার স্ট্রেন। এবং এটা যদি ভিতরে টানি, ভিতরেও এইটা হচ্ছে এই 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 করসপন্ডিং জায়গায় শিয়ার স্ট্রেন। কিন্তু কথা হচ্ছে কি দেখো, এই ভ্যালুগুলা এখানে যা আছে এটা বড়, তাহলে এই ডিস্টেন্স ডিভাইড বাই এই ডিস্টেন্স যে অ্যাঙ্গেল হয় সেটা ডিপেন্ড করে কি এইটা বাই এইটা, তাহলে ভাগ করতেছি ডিএক্স দিয়ে, এটা ফিক্সড ভ্যালু দিয়ে ভাগ করতেছি, তাহলে বেসিক্যালি এইটার সাথে প্রপোর্শনাল। এবং এটা দেখা যায় কি এটা সেন্টার থেকে যত দূরে দেওয়া যায় লিনিয়ারলি বাড়ে। সেখান থেকে আমরা বলছিলাম যে স্ট্রেইনটা লিনিয়ারলি সেন্টার থেকে বাড়তে থাকবে, এবং স্ট্রেস যেহেতু স্ট্রেইনের প্রপোর্শনাল, সেই জন্য আমরা বলছিলাম যে স্ট্রেসটা সেন্টার থেকে দূরে যতই যাব ততই বাড়তে থাকবে, সেন্টারে জিরো, এবং তার সারফেসে গেলে ম্যাক্সিমাম, এটা আমরা গতদিনও একবার দেখেছিলাম, যেখান থেকে আমরা টাউম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম। তো এখানেও সেই একই ছবি আবার এঁকেছি, গতদিন এক্সপ্লেইন করার জন্য যে ছবিটা আঁকা হয়েছিল সেটাই আঁকা হয়েছে, বাট এখন এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করা হবে। ডিফারেন্ট ওয়েতে কিভাবে ইউজ করব খেয়াল করে দেখো। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে এখানে আসার সময় ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য টর্ক এটা কতটা ঘুরে গিয়েছে, অ্যাঙ্গেল অফ টুইস্ট কত সেটা বের করা। সেটা বের করার জন্য আমরা একই একই আইডিয়া এন্ড একই ছবি ইউজ করতেছি আর কি। তাহলে এখন দেখো, এই প্লেনটা ঘুরে গিয়ে আসছে কোথায়? নিচে চলে আসছে, তাই না? নিচে এসে সে এখন কি হয়েছে, এই উপরের গ্রিন লাইনটা কি হয়েছে তোমার, এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, এবং উপরের ওই গ্রিন লাইনটা এই জায়গায় চলে আসছে, এই তো। তাহলে আমরা দুইটা ট্রায়াঙ্গেল থেকে যদি মিলাই, দুইটা ট্রায়াঙ্গেল থেকে যে তোমার এই ডি সি ডি প্রাইম, এটা একটা ট্রিগোনোমেট্রিক আমি হিসাবে নিতে পারবো, আর একটা ও ডি ডি প্রাইম, এটা থেকেও আমি ট্রিগোনোমেট্রিক একটা হিসাব নিতে পারবো। আমাদের জানা আছে কি যখন অ্যাঙ্গেল খুব ছোট হয়, অ্যাঙ্গেল ছোট না বড় শুরুতেই বলে নাও, যে মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন অ্যাঙ্গেলটা আবার ছোট ধরতে গেলাম এটাতে। আমরা প্র্যাকটিক্যালি যেসব স্ট্রাকচার ইউজ করে থাকি, সে তুমি এখন তোমার বাসায় বসে আসো, যেখানেই থাকো না কেন, বাসায় বসে থাকলে হোপফুলি তুমি একটা স্ল্যাবের উপরে আসো, তাহলে স্ল্যাবটা আবার এট দ্য এন্ড অফ দ্য ডে দুই সাইডে, মানে আমি ধরে নিচ্ছি কনভেনশনাল যে স্ট্রাকচার এখন বাংলাদেশে বানানো হয় সেটাতেই আমার যারা কত লেকচার শুনতেছে তারা আছে, তাহলে স্ল্যাবটা এগেইন বিমের উপরে বসে আছে। সো আমাদের বাসার মধ্যে যে লোডগুলো আছে, লোড বলতে বোঝাচ্ছি যে তোমার ওজন আছে, তোমার ফ্যামিলি মেম্বারদের ওজন আছে, ঘরের মধ্যে ফার্নিচার আছে এন্ড আদার থিংস আছে, এগুলোর কারণে স্ল্যাবের উপরে লোড যাচ্ছে, এবং সেই লোডটা আলটিমেটলি বিমকে ক্যারি করে কলামের মধ্যে ট্রান্সমিট করতে হচ্ছে। তাহলে এই লোডের কারণে কিন্তু সবাই ডিফর্ম করে, বিম যেমন ডিফর্ম করে স্ল্যাবও ডিফর্ম করে, কিন্তু এগুলা প্র্যাকটিক্যাল রিজনের কারণে এত মানে রেস্ট্রেইন দেওয়া হয় যে ইচ্ছা মতো ডিফর্ম করতে পারে, এরকম স্ট্রাকচার আমরা ডিজাইন করি না। যে আমি বাসায় বসে থাকবো এবং দেখবো যে মাথার উপর এই বিমটা দেখা যায়, সেটার মিড স্প্যানে একটু নেমে গিয়েছে, এবং সেটা দেখে আমি মানে ভয় পাবো, এইভাবে স্ট্রাকচার ডিজাইন করা হয় না। অথবা কেউ একজন হাঁটা, এই ধরনের পাতলা স্ট্রাকচারে যেটা ঘটে যে উপরে যে কোনো শব্দ বা নিচে যে কোনো শব্দ হইলে এটা সারা বিল্ডিং এ প্রপাগেট করে। সো এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম বিল্ডিং এর আর কি। তাহলে প্র্যাকটিক্যালি সব স্ট্রাকচারেই যেটা ঘটে, যে স্ট্রাকচারকে যখন আমরা ডিজাইন করি তখন যেটা আমরা মেনটেন করি তার ডিফরমেশনটা অত্যন্ত লো লেভেলে রাখি। ডিফরমেশন লো লেভেলে রাখার বিভিন্ন কারণ আছে, সেগুলো যখন আমরা পড়বো, যে ইলাস্টিক লিমিট ক্রস করে গেলেই বিভিন্ন ধরনের ঝামেলা হয়, এবং এগুলা তোমার কার্ভ যদি খেয়াল থাকে যে যেহেতু অলওয়েজ লোডিং এবং আনলোডিং কার্ভটা প্যারালাল হয়, তুমি ইল্ড ক্রস করলেই তোমার যদি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের কথা মনে থাকে পার্মানেন্ট সেট হয়ে যায়। কাজে আমরা পার্মানেন্ট সেট হওয়া স্ট্রাকচারও চাই না। কাজে সেই কনসিডারেশনে আমাদের সব যত স্ট্রাকচার আমরা ডিজাইন করি না কেন, এগুলা ডিফরমেশন খুব ছোট রাখা হয়। ডিফরমেশন ছোট রাখা হয় যেহেতু, তার মানে আমার এখানে এই ডিফরমেশন ভ্যালুটা খুব ছোট। ডিফরমেশন ভ্যালু যদি ছোট হয়, তাহলে ডিফরমেশন যেহেতু ছোট রাখা হয়, সেই ক্ষেত্রে এখানে এই ডিস্টেন্স ডি প্রাইম যেটা, সেটা অনেক ছোট। তাইলে আমরা জানি যে ত্রিকোণমিতির থেকে কি জেনে
এখন তোমার অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এই থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। একইভাবে এই ট্রায়াঙ্গেল ডি সি ডি প্রাইমের জন্য আমরা বলতে পারি এই থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। তাহলে আমরা এখান থেকে যদি লিখি কি লিখবো, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি ডি ফাই, এই ডি ও ডি প্রাইমের মাঝের অ্যাঙ্গেলটাকে যদি বলি ডি ফাই, এবং তোমার ডি সি ডি প্রাইমের মাঝে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি শিয়ার স্ট্রেনের অ্যাঙ্গেল, এবং এটা ম্যাক্সিমাম হয় পেরিমিটারের উপরে, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বড়, এবং সেন্টার লাইনে যখন দেখো একই লাইনে আছে, এখানে হলো অ্যাঙ্গেলটা 0। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এই দুইটা গ্রিন প্লেনের মাঝে, এই হরাইজন্টাল গ্রিন প্লেনটা ডিফর্ম করে এটাতে পৌঁছেছে, কিন্তু তাহলে এই লাইনটা সরে নাই, সেজন্য এখানে অ্যাঙ্গেলটা 0 আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল চেঞ্জ 0, তাহলে এখানে শিয়ার স্ট্রেন 0, এখানে তার চেয়ে একটু বেশি, এবং আলটিমেটলি এই জায়গায় এসে সবচেয়ে বেশি। সেটা যদি আমাদের মনে থাকে আমরা এই অ্যাঙ্গেলটার নাম দিব গামা ম্যাক্স। শিয়ারকে আমরা বলেছি যে আমরা নোটেশন দেই হলো গামা হিসেবে, তাহলে এইখানে যেহেতু ম্যাক্সিমাম হয় সেজন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে বললাম গামা ম্যাক্স। তাহলে এইটার থেকে আমরা কি লিখতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, বা আর্ক ইকুয়াল টু কি থিটা ইনটু রেডিয়াস। তাহলে আমরা এই কাউর একজনের মাইক অন করা আছে, অফ করো, শব্দ আসতেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি ডিডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি ফাই ইনটু এই ডিস্টেন্সটা ওডি বা ওডি প্রাইম, বা যেটাকে আমরা সি বলি আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলে গেলাম যে ডিডি প্রাইম ইজ ইকুয়াল টু ডি ফাই ইনটু সি। আর এই দিকেরটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে একইভাবে আমরা বলতে পারবো কি, একইভাবে আমরা বলতে পারবো যে ডিডি প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে কি আছে দেখো, এই লেন্থটা হচ্ছে আমাদের ডিএক্স এবং এই অ্যাঙ্গেলটা কি গামা ম্যাক্স। তাহলে দুইটাই আমার ডিডি প্রাইম। এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিডি প্রাইম সমান পাচ্ছি আমরা গামা ম্যাক্স ইন্টু ডিএক্স, আর এটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই ডিডি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ডি ফাই ইন্টু এই শ্যাফটের রেডিয়াস, যেটাকে আমরা সি বলেছি। ফাইন, এতটুকু বুঝতে কাউরি কোনো সমস্যা হওয়ার কথা না। তাইলে আমরা যেটা করতে পারবো সেটা হলো দুইটার থেকে ডিডি প্রাইম যদি ইকুয়েট করে দেই তাহলে কি আসে, এই যে যেটা বললাম ডিডি প্রাইম ইজ ইকুয়াল টু একবার পাওয়া যায় যে গামা ম্যাক্স ইন্টু ডিএক্স, আর একবার পাওয়া যায় যে সি ইন্টু ডি ফাই। তাহলে ডিডি প্রাইম যদি আমরা ইকুয়েট করে দিই, গামা ম্যাক্স ইজ ইকুয়াল টু গামা ম্যাক্স ইন্টু ডিএক্স সমান লেখা যায় ডি ফাই ইন্টু সি। ওয়ান্স এতটুকু আমরা জেনে যাই আমরা বুঝতে পারবো যে আমরা যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি সেটা হচ্ছে তোমার ইলাস্টিক ম্যাটেরিয়াল। এবং গতদিনও আমরা এটা নিয়ে একটু আলাপ করেছিলাম যে ম্যাটেরিয়াল যদি ইলাস্টিক হয় সেই ক্ষেত্রে হুকস ল অ্যাপ্লিকেবল, এটা আমাদের মনে থাকার কথা। তো হুকস ল যদি অ্যাপ্লিকেবল হয় শিয়ারের ক্ষেত্রে আমাদের এটাও জানা থাকার কথা যে শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেনের মাঝে পয়সনস ইফেক্ট নাই। এই কথাটা সারা জীবন মনে রাখবা যে লিনিয়ার স্ট্রেস এবং লিনিয়ার স্ট্রেন যখন আমরা হিসাব করি তখন পয়সনস ইফেক্ট আছে, কিন্তু যখন শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেন আমরা রিলেট করি তখন পয়সনস ইফেক্ট নেই। কাজে সরাসরি এখানে স্ট্রেস ইজ ইকুয়াল টু স্ট্রেন ইনটু মডুলাস। যেহেতু শিয়ার নিয়ে আমরা কথা বলতেছি, স্ট্রেসটা কি হবে, টাও। সো শিয়ার স্ট্রেস টাও ইজ ইকুয়াল টু কি হবে তোমার গামা ইনটু জি, ঠিক আছে? তাহলে টাও ইজ ইকুয়াল টু গামা ইনটু জি, বা তোমার বলা যাবে যে গামা ইজ ইকুয়াল টু কি টাও বাই জি। তাহলে এই জায়গায় আমরা রিপ্লেস করতে পারবো ম্যাক্স যেহেতু টাও ম্যাক্স বাই জি, ঠিক আছে? টাও ম্যাক্স বাই জি ইনটু ডিএক্স সমান সমান, একটু খাতা নিয়ে লিখলে বোধহয় তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? এইটুক নিয়ে খুব একটা বলার কিছু নেই, এটা তো যে কেউই বুঝতে পারো। এটা যেহেতু তোমরা অনেকে টিউশনই করো বা নিজেরা পড়েই পরীক্ষা দিয়েই বুয়েটে ঢুকতেছিল, এসব ছোটখাটো জিওমেট্রিক জিনিস বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কাজে এই লাইনটা সবাই ডেফিনেটলি বলা মাত্রই বুঝতে পারছো। এই জায়গার থেকে যদি একটু খাতা কলমে লিখো তাহলে এই জায়গায় লিখবা কি স্ট্রেন, এটা তাই না? স্ট্রেন তাহলে কি হবে, স্ট্রেস ডিভাইড বাই মডুলাস। তাহলে মডুলাসটা কি, যেহেতু শিয়ার স্ট্রেন এটা, তাহলে শিয়ার স্ট্রেস ডিভাইড বাই শিয়ার মডুলাস, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি টাও ম্যাক্স বাই জি এটাকে। তাহলে টাও ম্যাক্স বাই জি ইন্টু ডিএক্স খাতায় লেখো সমান সমান ডি ফাই ইন্টু সি। এখন দেখো টাও ম্যাক্স আমরা কতদিন বের করে নিয়ে আসছিলাম টিসি ওভার আইপি, ঠিক আছে? তাহলে দাও এটাকে বসায়, টাও ম্যাক্স এর জায়গায় বসায় দাও টিসি ওভার আইপি। তাইলে সিসি কাটাকাটি করার পরে এবং তুমি যদি ডিএক্স দিয়ে ভাগ করে দাও বোথ সাইডকে, তুমি পাবা ডি ফাই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু টি বাই আইপিজি। কোথা থেকে আসলো, এই দেখো এখান থেকে আমরা যেখানে ছিলাম
এখানে আমরা বসালাম এটা সমান বসালাম কি টাউ ম্যাক্স বাই জি, আবার টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু বসালাম কি টিসি ওভার আইপি। তাহলে এই জায়গাটায় থাকলো কি টিসি ওভার আইপি, ঠিক আছে, আর নিচে ভাগ আছে কি জি দিয়ে, তাহলে আইপির সাথে একটা জি আছে, জি ইন্টু আইপি, এখানে গুণ ডিএক্স, এখানে এটা ডিফাই ইন্টু সি, তাহলে সি সি কেটে দাও, ডিএক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে থেকে ডিএক্সটা চলে গেল এইদিকে আর সিটা কাটা গেল, তাহলে রিমেইনিং এখন থাকে কি সিটা কাটা গিয়েছে যেহেতু টিসির মধ্যে শুধু টিটা আছে আর ছিল আইপিজি, তাহলে ডি5 বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি আইপিজি। কাজে এটাকে এখন ইন্টিগ্রেট যদি করো উইথ রেসপেক্ট টু ডিএক্স তাহলে কি হবে, তোমার যে লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করবা সেই লিমিটের মধ্যে অ্যাঙ্গেল অফ টুইস্ট ফাই কত হলো সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্টের ফর্মুলা হলো এটা। তাহলে যে কোনো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝে ইন্টিগ্রেশন লিমিট এ থেকে বি সেট করলে যা পাওয়া যায় তাই হবে আর কি। সো তোমার টর্ক যদি অ্যাপ্লাইড টর্ক যদি হয় কনস্ট্যান্ট, যদি এরকম যে ছবিটা দেখছো এরকম একটা টর্ক অ্যাপ্লাই করা হয়ে থাকে, তাহলে তো ফুল লেন্থে টি কনস্ট্যান্ট, এটা যদি একটা সার্টেন ডাইমেনশনের শ্যাফট থাকে, পুরাটাই একটা ডাইমেনশন থাকে, সেই ক্ষেত্রে তোমার আইপিও কনস্ট্যান্ট হবে। যদি একই ম্যাটেরিয়াল হয় তাহলে জিও কনস্ট্যান্ট হবে। আমি বলে যেতেছি এই কারণে যে আসলে চাইলে আমি এখানে হয়তো এটার সাথে একটা বড় শ্যাফট জোড়া দিয়ে এখানে যে টর্ক অ্যাপ্লাই করছি এই এন্ডও সেই টর্ক অ্যাপ্লাই করতে পারতাম, অথবা এই একই ডাইমেনশন রয়েছে এখানে হয়তো একটা পার্ট স্টিল একটা পার্ট অ্যালুমিনিয়াম আর হোয়াট এভার 2 মিটারের ম্যাটেরিয়ালের হতে পারতো। তাহলে যদি এগুলি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এগুলি বাইরে নিয়ে আসতে পারবো এবং এটা ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ dx from a to b, তাহলে a to b এর মাঝে যে লেন্থ সেটা চলে আসবে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি আসবে, কনস্ট্যান্ট টি হলে, কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া হলে এবং কনস্ট্যান্ট ম্যাটেরিয়াল মানে একই ম্যাটেরিয়াল যদি থাকে থ্রু আউট দ্য লেন্থ, তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে এটা কি টি ইন্টু এল ডিভাইড বাই আইপি ইন্টু জি, ঠিক আছে। তাহলে একটা গিভেন ক্রস সেকশন যদি হয়, একটা গিভেন ক্রস সেকশন যদি হয়, যে এটাই একটা এক্সাম্পল বলে দেখানো আছে, বাট এটা এক্সাম্পল বলে দেখানোর মতো এমন কোনো জিনিসও না, ওই ইকুয়েশনটাই আবার দেখো টিএক্স ডিএক্স বাই আইপিজি বলা হয়েছে কি তোমার একটা টর্ক টি অ্যাপ্লাই করা হয়েছে আইপি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এখন তোমার অ্যাঙ্গেল অফ রোটেশন বাইর করতে বলছে, তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট বাইর করতে বলছে, তাহলে তুমি এই ফর্মুলা এ টু বি দিলা, এ টু বি এর মাঝে লেন্থ যদি হয় এল, তাহলে 0 টু এল ইন্টিগ্রেট করা হয়। সো টি বাইরে চলে আসছে, আইপিজি বাইরে চলে আসছে, ডিএক্স 0 থেকে এল ইন্টিগ্রেট করলে এল হয় তোমরা জানোই টিএল বাই আইপিজি। তাহলে একটা গিভেন ক্রস সেকশনের যদি মেম্বার থাকে যার ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ হয় না তার অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে তার উপরে একটা কনস্ট্যান্ট টর্ক, কনস্ট্যান্ট বলতেছি এই কারণেই যে তোমার টর্ক ডায়াগ্রাম যদি আমরা আঁকি এখানে ক্রস সেকশন নিলেও টি, এখানে নিলেও টি, এই ইন বিটুইন যে কোনো জায়গায় নিলেও টি, তাহলে একটা কনস্ট্যান্ট টর্ক যদি অ্যাপ্লাইড থাকে তাহলে ফাই ইজ ইকুয়াল টু টিএল বাই আইপিজি হবে। তাহলে এটা আমরা দেখে গেলাম যে এটুকু আমরা মনেও রাখবো, ফাই ইজ ইকুয়াল টু টিএল বাই আইপিজি। এর বাইরে আমাদের জানা আছে কি, এর আগে আমরা কোনো এক সময় স্টিফনেস নিয়ে আলাপ করেছিলাম, আমরা তখন কি বলেছিলাম, স্টিফনেস কি ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড প্রয়োজন হয় সেটাকে আমরা স্টিফনেস বলি। এবং যখন এই কথাটা আমি বলেছিলাম তখন বলেছিলাম কি যে তোমার লোড এন্ড ডিফরমেশন এগুলার মানে কি, এটার কখনো ভাবার কোনো কারণ নাই। লোড মানে যে আমরা পি বলে যেগুলি বুঝি, লোড মানে যে শুধু পি হবে এমন কোনো কথা নাই, মানে পয়েন্ট লোড বা ডিস্ট্রিবিউটেড লোড এমন হবে এমন কোনো কথা নাই। এটা বেন্ডিং মোমেন্টকেও আমরা লোড বলবো, টরশনকেও আমরা লোড বলবো। সিমিলারলি ডিফরমেশন বলতে যে শুধু এক্স এর দিকে এত সরে গেছে বা ওয়াই জেড এর দিকে এত সরে গেছে সেটা না, সেটা রোটেশনও কতটুকু হয়েছে সেটাকেও আমরা মিন করব। তাইলে সেটা যদি আমাদের মনে থাকে ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে, এই ক্ষেত্রে কথাটা কি হবে, এটা আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট নিয়ে কাজ করতেছি এবং লোডটা কি টরশনাল লোড। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ইউনিট অ্যাঙ্গেল অফ টুইস্ট প্রডিউস করতে যেই পরিমাণ টর্ক লাগে সেটাই হবে তার টরশনাল স্টিফনেস। টরশনাল স্টিফনেস তুমি যদি বলো কে, স্টিফনেসকে আমরা নর্মালি কে বলি আর কি, কে টি, টরশনের জন্য সাবস্ক্রিপ্ট যদি দাও টি, তাহলে এই জায়গায় রিপ্লেস করবা কি কে টি, এটা হয়ে যাবে 1, তাহলে কে টি সমান কত আইপি জি বাই এল, ইউনিট ডিফরমেশন, কাজে এটা হয়ে গেল 1। ট্রিগোনোমেট্রি থেকে আমরা এসেছি, ইন্টিগ্রেশন থেকে আসছি, কাজে এগুলি অ্যাঙ্গেল কিসে আসবে, সব রেডিয়ানে আসবে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এটাকে যদি 1 বসাও তখন এই ভ্যালুটা হবে, এই লোডের ভ্যালুটা হবে স্টিফনেস। তাহলে স্টিফনেসকে আমরা নর্মালি কে দিয়ে রিপ্রেজেন্ট করি,
টরশনাল স্টিফনেস যেহেতু সাবস্ক্রিপ্ট একটা টি দিয়ে দিব যাতে যে কেউ দেখেই বুঝতে পারে যে কেটি মানে হলো টরশনাল স্টিফনেস। তাহলে কেটি হবে কত 1 ইনটু এই টার্মগুলা আইপিজি ডিভাইড বাই এল। তাহলে কেটি আমরা লিখতে পারবো হলো আইপিজি বাই এল। 1 রে তো আর আলাদা করে লেখার কিছু নাই। ইউনিট তুমি বসায় দিবা যে এটা যে ইউনিটে আছে কনসিস্টেন্ট ইউনিটে বসাও, সেটা তোমার ইঞ্চ পাউন্ডই হোক নিউটন মিটারই হোক কিছু আসা যায় না, অ্যাজ লং অ্যাজ তোমার এইটার এবং এইটার মাঝে ইউনিট গুলা কনসিস্টেন্ট আছে, এটা সবসময় কারেক্ট থাকবে আর কি। ঠিক আছে, সো এই হলো টরশনাল স্টিফনেস কিভাবে বাইর করবো। এখন খাতা কলম নাও, একটা ছোট অঙ্ক আমরা করব। ঠিক আছে, খাতা কলম নাও, ক্যালকুলেটর লাগবে কারণ এটা ক্যালকুলেটর আর খাতা কলম ছাড়া হবে। তাহলে অঙ্ক যেহেতু করব আমরা, ছবিটা আগে বুঝার চেষ্টা করো যে আমাদের প্রবলেমটা কি। আমাদের প্রবলেম হলো, দেখো এই সাইডে দেখা যাচ্ছে একটা ফিক্স সাপোর্ট আছে, তারপরে একটা শ্যাফট, তার মাঝে আবার ডট মানে এটা হলো আর কি, তার সামনে আবার আরেকটা শ্যাফট। এর মধ্যে আমরা টর্কটা যে এরকম ডাবল এরো দিয়ে বোঝানো হয় সেটা অলরেডি আলাপ করেই আসছি। তাহলে দেখা যাচ্ছে কি তোমার এখানে এই জায়গায় একটা টর্ক আছে এবং এই জায়গায় একটা টর্ক আছে, উপরে ভ্যালু দেওয়া আছে। টিবি সমান 150 নিউটন মিটার এবং ডি পয়েন্ট, তার মানে এই জায়গাটা হচ্ছে পয়েন্ট ডি, যদিও বইতে ডিটা মিসিং। যাদের সামনে বই আছে এই জায়গায় একটা ডি লিখে ফেলো। ঠিক আছে, এখানে যেরকম এ লেখা আছে, এখানে বি লেখা আছে, সি লেখা আছে, ই লেখা আছে, সেরকম এই জায়গায় তুমি ডি লিখে ফেলো বইয়ের মধ্যে, তাইলে বুঝতে পারবা যে এটা কি। টিডি ইজ ইকুয়াল টু তাহলে দেওয়া আছে 1000 নিউটন মিটার। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে একটা সেকশন দেখানো আছে এবং এখানে একটা সেকশন দেখানো আছে। তাহলে সেকশন এ এর দিকে যদি আমরা যাই, দেখো দিস ইজ সেকশন এ এ, আর সেকশন বিবি যেটা সেটা হলো তোমার দিস ইজ সেকশন বিবি। তাহলে সেকশন এ তে দেখো কি 25 আর 50 দুইটা ডাইমেনশন দেওয়া আছে। এই ছবি এবং এই ছবি আমরা যদি একসাথে দেখি বুঝতে পারবো এখান থেকে এই পর্যন্ত এ থেকে সি পর্যন্ত স্ট্রাকচারটা আসলে কি, একটা সলিড সার্কুলার শ্যাফট। আর সি থেকে ই পর্যন্ত কি, এটা আসলে এইটার মানে আমরা জানি একটা হিডেন লাইন, এবং দেখেই বোঝা যাচ্ছে তার মানে এই জায়গাটা আসলে হলো বাইরে, তার মানে একটা টিউব সোজা কথা। তাহলে এটা একটা টিউব। তাহলে ডাইমেনশন কি, বাইরে যেটা সলিড আছে সেটার ডাইমেনশন হলো 25 mm, একটা সলিড শ্যাফট ফ্রম এ টু সি। আর সি টু ই কি আছে, একটা টিউবুলার শ্যাফট যার আউটার ডায়ামিটার হচ্ছে 50 mm এবং ইনার ডায়ামিটার হচ্ছে 25 mm। তাহলে এটা হলো 25 mm ডায়ামিটারের সলিড শ্যাফট, এটা একটা টিউবুলার শ্যাফট যার আউটার ডায়ামিটার 50 এবং ইনার ডায়ামিটার 25। সো এটার থেকে আমরা কি করব, আমরা জানি যে ফর্মুলা আমরা সোফার যতগুলা দেখেছি সবগুলাতেই কি আছে, আইপি বসে আছে। সো আইপিটা কি ছিল, পাই সি টু দি পাওয়ার 4/32, অথবা তুমি যদি পাই ডি টু দি পাওয়ার 4/32, অথবা তুমি যদি রেডিয়াস ইউজ করো পাই সি টু দি পাওয়ার 4/2। তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি করতে পারো, কিছু আসা যায় না। তাহলে আমরা যদি ছবির সাথে একবারে আর ভাগ না করতে চাই, এটা ডি ইউজ করি, তাহলে এখান থেকে এ থেকে সি পর্যন্ত কি হবে, এ থেকে সি পর্যন্ত শ্যাফটের ডায়ামিটার আছে 25 mm। তাহলে আমরা লিখবো কি আইপি ফ্রম এ টু সি, তাহলে আইপি সাবস্ক্রিপ্ট এসি লিখবো আমি। ঠিক আছে, আইপি সাবস্ক্রিপ্ট এসি সমান সমান পাই, এটা হলো ডি 25 টু দি পাওয়ার 4/32। আর আই তোমার ফ্রম আইপি সি টু ই, তাহলে আইসিই লিখবো আমি, সেটাকে লিখবো কি পাই/32 ব্র্যাকেটের ভিতরে 50 টু দি পাওয়ার 4 মাইনাস 25 টু দি পাওয়ার 4। তাহলে এই ভ্যালুগুলা তোমরা ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করে ফেললে তোমাদের যেটা আসা উচিত হবে, দেখি আমরা কত আসা উচিত, দেখো মিলছে কিনা। তোমার 38.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার টু দি পাওয়ার 4 আসার কথা আইপি ফ্রম এ টু আমরা ছবিটা আবারও দেখে আসি, এটা ছিল এ টু সি। ঠিক আছে, এ থেকে সি পর্যন্ত বইয়ের মতো লিখলেও লিখতে পারো এরকম করে, অথবা এ সি লিখলেও একবারে সেটাও হবে। ঠিক আছে, এখানেও তোমার বইয়ের মতো সি ডি ডি লিখতে পারো, অথবা চাইলে তুমি সি থেকে ই পর্যন্ত লিখতে পারো। তাহলে এখানে কি, এই যে 50 টু দি পাওয়ার 4 মাইনাস 25 টু দি পাওয়ার 4, আর বাকিটা তো পাই/32। তাহলে এটা আসার কথা 575 ইন্টু 10 টু দি পাওয়ার 3 mm টু দি পাওয়ার 4। এটা তোমরা ক্যালকুলেটারে করলে এখনই পেয়ে যাওয়া উচিত। খাতায় আমি বলি যে করবা, করো কি করো না সেটা তোমার বিষয়। আমি ক্লাসে যেরকম বলতাম যে আমার সাথে করো, সেরকম এখনো বলতেছি যে অ্যাজ আই গো থ্রু ইট
তোমাদেরকে বলতেছি ক্যালকুলেটর ইউজ করে করতে, কাজে এই করাটা এখন তোমাদের দায়িত্ব। আচ্ছা, এখন কি হয়েছে সেটা দেখি। আমরা জাস্ট আইপিটা ভ্যালুটা বের করলাম। জি এর ভ্যালু দেখো প্রশ্নে দেওয়া আছে 80 জিপিএ। জিপিএ মানে কত আমরা জানি যে গিগা প্যাসকেল। আর সোফার আমরা যেগুলা ইউজ করছি সেগুলা ইউনিটটা কি ছিল, এমপিএ, মেগা প্যাসকেল। এবং আমরা বলছিলাম কি এমপিএ ইকুইভ্যালেন্ট টু নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে 1 জিপিএ কত, গিগা আর মেগা এটা এখন নিশ্চয় আর বলার কিছু নেই। তুমি যেটা লিখবা 80 × 10⁻³ এমপিএ। গিগা আর মেগার রিলেশন আমাদের জানাই আছে, গিগাবাইট মেগাবাইট এগুলি নিয়ে সারাদিন যেহেতু ডিল করো, এটা তোমাদের জানা থাকার কথা। তাহলে গিগা মানে হলো কি 1000 মেগাতে 1 গিগা হয়। তাহলে এটাকে আমরা লিখবো কত, জি এর ভ্যালু লিখবো আমরা 80 × 10⁻³ মেগা প্যাসকেল বা এমপিএ। ঠিক আছে, এখন তাহলে ডেটাগুলা সব পেয়ে গিয়েছি হোপফুলি, কারণ আমাদের ফর্মুলায় জি লাগে, আইপি লাগে আর টি লাগে। টি সম্বন্ধে ছবিতে কিছু একটা আছে, ওখান থেকে আমরা বের করে নিব। এখন কি বলছে প্রশ্নটাতে আসি। কনসিডার দ্য স্টেপ শ্যাফট শোন ইন ফিগার এত, এটা বইয়ের ফিগার নাম্বার আর কি 14 এনিওয়ে, রিজিডলি অ্যাটাচ টু এ ওয়াল ই। সেটা আমরা ছবি দেখেই অলরেডি বুঝে ফেলেছি যে এই জায়গায় এটাকে আটকানো আছে এবং বাকি পার্টে কোথাও আটকানো নাই। তারপরে কি বলেছে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট অফ দ্য এন্ড ই। এই জায়গায় কতটা রোটেট করবে সেটা বাইর করতে। হোয়েন টু টর্কস এট বি এন্ড ডি আর অ্যাপ্লাইড। টু টর্কস এর ভ্যালু আমরা দেখে এসেছি, একটা ছিল 150 আর একটা ছিল 1000 নিউটন মিটার। সো দিস ইজ দ্য কোশ্চেন। আমরা জানলাম যে আমাদের জিওমেট্রি সবই জেনে গিয়েছি। তাহলে এখন অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করতে হবে। অ্যাঙ্গেল অফ টুইস্ট সম্বন্ধে আমরা কি দেখে আসছি, একটু আগেই আমরা একটা ফর্মুলা ডিরাইভ করেছি, phi is equal to TL by IPG। সেখানে কথা কি ছিল, সেখানে কথা ছিল যে টর্কের ভ্যালুটা আনচেঞ্জ থাকতে হবে, ক্রস সেকশনটা আনচেঞ্জ থাকতে হবে, ম্যাটেরিয়াল আনচেঞ্জ থাকতে হবে। পার্থক্যটা কি হয়েছে সেটার সাথে দেখো, পার্থক্যটা হয়েছে এখানে একটা টর্ক অ্যাপ্লাইড, এখানে একটা টর্ক অ্যাপ্লাইড, তার মানে আগাগোড়া একই টর্ক নাই। আবার কি পার্থক্য হয়েছে, আবার পার্থক্য হয়েছে যে এখানে এক ধরনের শ্যাফট, এখানে এক ধরনের শ্যাফট, কাজেই আগাগোড়া এক শ্যাফটও নাই। তাহলে এই জিনিসটা কনসিডারেশনে নিতে হবে। বাট আমরা জানি কি, যখন যখন টর্কের ভ্যালু এবং ক্রস সেকশনের আইপির ভ্যালু চেঞ্জ হয় না, তখন আমরা phi is equal to TL by IPG এটা অ্যাপ্লাই করতে পারি সেই জায়গার মধ্যে। এইটুকু আমরা দেখে এসেছি। তাইলে আমরা এখন এটার সাথে ফিট করার জন্য যা করা হয় সেটা করি। তাহলে প্রথমে আমরা যেটা করি, টর্ক ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি এই স্ট্রাকচারের ফ্রম এ টু ই টর্ক ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। তাইলে আঁকবা যখন কি হবে দেখো, এখানে কাটো, এই জায়গায় যদি কাটো, তোমার এই বি এর টর্কটা ফেস করার আগে যদি তুমি কাটো, তাহলে এখানে কাটলে এইটুকুর ফ্রি বডিতে কি আসে, কোনো অ্যাপ্লাইড টর্ক আছে? খেয়াল করে দেখো, কোনো অ্যাপ্লাইড টর্ক নাই। তুমি যদি এইটুকু আঁকো আর কি, এইটুকুরে আলাদা করে নিয়ে আসো, এটাকে তুমি এখানে আঁকলা, ঠিক আছে। এখানেও তার লেফট সাইডেও কোনো টর্ক নাই, রাইট সাইডেও তাহলে কোনো টর্ক থাকার কারণ নাই। তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 0, কারণ এখানে কোনো অ্যাপ্লাইড টর্ক নাই। এটা যেহেতু 0, তাহলে ডানেরটাও 0। তাহলে ফ্রম এ টু বি, আমরা যদি এ থেকে বি পর্যন্ত যেতে থাকি, এইখান থেকে এই পর্যন্ত, বিফোর উই ফেস দিস টর্ক, টর্কের ইন্টারনাল টর্কের ভ্যালু 0। তাহলে আমাদের টর্ক ডায়াগ্রাম যখন আমরা আঁকলাম, এইখান থেকে এইখান পর্যন্ত আমরা 0 ভ্যালু নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে তুমি যেটা করো আরেকটা সেকশন নাও, ঠিক আছে। তাহলে আরেকটা সেকশন কোথায় নিবা, মনে করো বিটুইন বি এন্ড সি আমি কাটতে চাই। তাহলে বি এন্ড সি যদি আমি কাটতে চাই, নতুন আরেকটা সেকশন আমি কাটি, এটা কাটলাম মনে করো, ঠিক আছে। তাহলে এটার ফ্রি বডি তুমি আঁকো, এই হলো দেখতে এরকম, ঠিক আছে। তার মধ্যে কি দেওয়া আছে খেয়াল করে দেখো, যে আমাদের একটা টর্ক দেওয়া আছে বি পয়েন্টে এইদিকে, সেটার ম্যাগনিটিউড দেওয়া আছে কত, সেটার ম্যাগনিটিউড দেওয়া আছে 150। তাহলে এখন যদি তুমি সামেশন অফ টর্ক ইজ ইকুয়াল টু 0 যেখানে কাটলা সেই জায়গায় অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এখানে একটা এইদিকে 150 আসতে হবে, ঠিক আছে। সামেশন অফ টর্ক যদি 0 হতে হয়, এটা হরাইজন্টাল হবে আর কি, আমারটা একটু বাঁকা হয়ে গিয়েছে। তাহলে সামেশন অফ টর্ক যদি 0 হতে হয়, আমরা যেটা বুঝলাম যে এই তোমার এই ফেসের উপরে যেখানে কাটছো সেখানে 150 একটা টর্ক আসতে হবে, এবং সেটার অ্যারোটা হইতে হবে ডান দিকে। তাহলে ডান দিকে যদি হয়, তার মানে কি, তার মানে হলো যে দেখো আমরা অ্যাক্সিস কিভাবে সেট করি। নরমালি আমরা বলি যে আমাদের এই হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে এখন আমরা যেটা আঁকলাম সেটা অনুযায়ী কি হয়েছে দেখো, এই টর্কটার দিকে যদি তাকাও, এই টর্কটা অনুযায়ী
তোমার ঘুরাইলে স্ক্রু হেডটা কি এইদিকে যাবে না? তাহলে অ্যাক্সিসের পজিটিভ দিকে যাবে, ঠিক আছে, রোটেশনটা অ্যাক্সিসের পজিটিভ দিকে হবে। তাইলে এই টর্কটাকে আমরা বলবো কি পজিটিভ টর্ক। তাইলে এখন আমি যখন টর্ক ডায়াগ্রাম আঁকবো, এবার লক্ষ্য করো আবার এটা কোথা থেকে কোথায় ছিল, আমি এই বি এর টর্কটা পাওয়ার পরে আপ টু সি, ঠিক আছে, আপ টু সি, ইভেন এরপরেও যদি পার হয়ে যাই, যতক্ষণ না আমি এই ডি এর টর্কটা দেখতেছি, তাহলে ফ্রম বি পয়েন্ট টু ডি পয়েন্ট বি এর টর্কটা যখন আমি পেয়ে গেলাম, তারপর থেকে আমি যাওয়া শুরু করেছি ডান দিকে, যেতে 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 যতক্ষণ না এই ডি এর টিডি ইজ ইকুয়াল টু 1000 আমি ফেস করি, ততক্ষণ পর্যন্ত সেকশন নিলে অলওয়েজই পাওয়া যাবে কি যে এখানে কাটলেও 150, এখানে কাটলেও 150, এখানে কাটলেও 150, এবং টর্কের ডিরেকশনটা কি হবে? টর্কের ডিরেকশনটা এমন হবে যে স্ক্রুটা এইদিকে মুভ করে, তার মানে সেই টর্কটাকে আমরা ইন্টারনাল টর্কটাকে বলবো পজিটিভ টর্ক। তাহলে ফ্রম বি টু ডি আমাদের এটা যাবে কত? 150। ওয়ান্স 150 হয়ে গেল, এরপরে আমরা একটা বড় কাট নেই, এরপরে তোমার টিডি ফেস করার পরে এই জায়গায় কাটো মনে করো, ঠিক আছে, এইটুকরে বামে যেটা বক্সের ভিতরে দিচ্ছি এইটুকু কেটে তুমি আলাদা করো, যেটা তোমার এই নিচের জাস্ট এই ছবিটাতেই দেখানো আছে, এই ছবিটাতেই দেখানো আছে ফ্রি বডিটা, ঠিক আছে। তাইলে সরি, এটা না, এটা আঁকা নাই এখানে, তাহলে এটা আঁকি আমরা বরং, এটা না। তাহলে আঁকলে কি হবে? প্রথম পার্টটা হলো কি? প্রথম পার্টটা হলো তোমার এই, ঠিক আছে, তারপরের পার্টটা কি? তারপরের পার্টটা হলো আবার এই, এবং আমার ক্রস করতে হবে কি? ডিটা ক্রস করে যেতে হবে। তাহলে এখন তুমি লোড ভ্যালু গুলা বসাও। লোড বলতে আমরা তো আগেই মনে রেখেছি যে লোড আসলে আমাদের এখানে টর্কটা হচ্ছে লোড। তাহলে এইদিকে আছে তোমার এখান থেকে টিবি 150, এখানে আছে এই জায়গায় টিডি 1000, ঠিক আছে। তাহলে তুমি যদি সামেশন অফ টর্ক ইজ ইকুয়াল টু 0 করো, এবার দেখো বাঁয়ে আছে কি কি? লেফটের দিকে অ্যারো আছে তোমার 150, ঠিক আছে, একটা 150, এই যে এই 150টা, আরেকটা লেফটের দিকে আছে 1000। তাহলে এখন কি দাঁড়াইলো? তুমি যদি দেখো এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, তাহলে যেহেতু দুইটা অ্যারোই বাম দিকে, তাহলে ডান দিকে যে ভ্যালুটা সেটা কত হবে? 1150 হবে না? এই যে 150 যোগ 1000, তাহলে এই ভ্যালুটা আমরা জেনে গেলাম 1150। ইউনিটটা কি? ইউনিটটা হলো এটা, ইউনিট লিখবা, ঠিক আছে। সো 1150 নিউটন মিটার লিখবা এখানে। এবং একইভাবে আবার চিহ্নটা কি প্লাস দিবা না মাইনাস দিবা সেটার দিকে খেয়াল করে দেখো। তোমার অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন হচ্ছে এইটা, এবং তোমার টর্ক দিয়ে ঘোরানোর পরে যাবে কোন দিকে? আমরা অলরেডি দেখে ফেলছি অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে যাবে, তাহলে এটাও পজিটিভ 1150। তাহলে এই হলো আমার টর্ক ডায়াগ্রাম। এটা পার হয়ে যাওয়ার পরে 0, তাহলে দিস ইজ ইট, এই হলো ক্লোজ করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার টর্ক ডায়াগ্রাম। টর্ক ডায়াগ্রামটা আমরা এঁকে ফেলেছি, ঠিক আছে। টর্ক ডায়াগ্রাম যখন এঁকেই ফেলেছি, এখন আমরা দেখতে পাই কি যে আমাদের ফর্মুলা ছিল কি? ফর্মুলা ছিল টিএল বাই আইপিজি। তাহলে টিএল বাই আইপিজি যদি হয়, সেটার সাথে মিলাও এখন, যে এইটা যদি আমার ফর্মুলা হয়, কোথায় কোথায় আমার কথাগুলা মিলে, যে এটা অনুযায়ী আমি করতে পারি। এখান থেকে এখান পর্যন্ত একটা টর্ক, ঠিক আছে, তাহলে এটার জন্য আমি লিখতে পারবো। এখান থেকে এখান পর্যন্ত যদিও একটা টর্ক, আইপি কিন্তু সেম না। দেখো এখানে একরকম আইপি, অলরেডি আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করেছি, এই যে এগুলার কথা বলতেছি, আইপি গুলা এই যে অলরেডি ক্যালকুলেট করা হয়েছে। একটা হলো 38.3 ইন্টু 10⁻³ আর একটা হলো 575 ইন্টু 10⁻³। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যদিও টর্ক একই থাকবে, কিন্তু এখানে এই আইপি ভ্যালু বদল হয়ে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে এই পর্যন্ত যদিও এক আইপি, বাট টর্কের ভ্যালু ডিফারেন্ট দেখা যাচ্ছে। তাইলে বেস্ট সলিউশন কিভাবে করা যায় খেয়াল করো। আমরা যদি কিছু লাইন ড্র করি, আবার এই লাইনটা দেখো, এই একটা খাড়া লাইন ড্র করলাম, এখানে একটা খাড়া লাইন ড্র করলাম, যেখানে আমার সেকশন চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। সেকশনের জন্য ফার্স্টে খাড়া লাইনগুলো আমরা ড্র করে যাই, যেখানে আমাদের আইপি ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেন আরেকটা লাইন ড্র করতে চাই আমি, যেখানে আমার টর্কের ভ্যালু বদল হয়েছে। তাহলে সেটা কোথায়? এই যে এই লাইনটা হচ্ছে সেই লাইনটা। তাহলে দেখো ইন্ডিভিজুয়ালি যদি আমরা এখন এই সেগমেন্টগুলো দেখি, ফ্রম এ টু বি এই পর্যন্ত, I can apply TL by IPG, কারণ টর্কের ভ্যালু কনস্ট্যান্ট,
তোমার আইপি কনস্ট্যান্ট, ম্যাটেরিয়াল সম্বন্ধে যেহেতু একটাই ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা নিয়ে সমস্যা নেই, জি কনস্ট্যান্ট। এখান থেকে এখান যদি আসো টি কনস্ট্যান্ট, আইপিও কনস্ট্যান্ট। এখান থেকে এখানে যদি দেখো টি কনস্ট্যান্ট এবং এটার আইপি, আবার এখান থেকে এখানে যদি দেখো টি কনস্ট্যান্ট এবং এটার আইপি। সো আসলে আমার লাগবে কয়টা সেগমেন্ট, আমি এই ছবি মানে অনলি মেম্বারের জিওমেট্রি না, মেম্বারের জিওমেট্রি এবং ইন্টারনাল রেজিস্টিং টর্ক ডায়াগ্রাম, যেটা খেয়াল করে দেখো অ্যাপ্লাইড টর্ক কিন্তু এগুলা, ডোন্ট কনফিউজ বিটুইন দিস টু। এটা হচ্ছে অ্যাপ্লাইড লোড আর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারেও আমরা করেছিলাম কি, উপরে কিছু অ্যাপ্লাইড লোড টোড বা মোমেন্ট ছিল এবং পরবর্তীতে আমরা মেম্বারের ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত কোনো একটা পয়েন্টে সেটা বের করেছিলাম। এখানেও সেটাই আমরা করেছি যে দিস টু আর অ্যাপ্লাইড টর্কস, কিন্তু এই দুইটা টর্ক অ্যাপ্লাই করার ফলে এই যে স্ট্রাকচারটা আমাকে দেওয়া আছে বা কম্বিনেশন অফ শ্যাফট যেগুলো দেওয়া আছে সেগুলোর কোথায় কি টর্কের ভ্যালু ডেভেলপ করবে সেটা আমরা ড্র করেছি। এবং সেটা ইউজ করে আমরা তাহলে দেখলাম যে আসলে 1 2 3 4টা সেগমেন্টে যদি আমরা ভাগ করে ফেলি জিনিসটাকে, তাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। ওকে, এতটুকু আমরা বুঝলাম যে 4টা ভাগে ভাগ করলে এই ফর্মুলাটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। ফাইন, এখন ছবির দিকে একটু খেয়াল করি যে ধরে যখন এই মোচড়গুলা দেওয়া হলো এই শ্যাফটটাকে, তখন কি ঘটবে? এটা কি এইখানে ঘুরবে না এখানে ঘুরবে না এখানে ঘুরবে? খেয়াল করে দেখো, আমরা হাতে যদি একটা রাবার নেই এবং এক হাত দিয়ে এটাকে যদি আটকায় রাখি এবং অন্য হাত দিয়ে মোচড় দিই, যেখানে আটকায় রাখছি সেখানে তার ঘুরার উপায় নাই, কারণ আমি ওটাকে ফিক্স করে রাখছি, প্রোভাইডেড আমার হাতটা সহ আমি ঘুরায় না ফেলি আর কি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আসলে কোনো রোটেশন নেই, এখানে রোটেশন ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম রোটেশন কত হবে? টিএল বাই আইপি। যদি এটা কিছু না থেকে শুধু একটা কনস্ট্যান্ট টর্ক থাকতো তাহলে বুঝাই যায় যে এটা ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স, তাহলে এটার ভ্যালু যত বড় হবে এটার ভ্যালু তত বাড়তে থাকবে। তার মানে যতই আমি দূরে যাইতে থাকবো ততই অ্যাঙ্গেল অফ টুইস্টটা বাড়তে থাকবে। এই ইকুয়েশনের দিকে তাকালে বুঝতে পারি আমরা। তাহলে বোঝা যায় যে রাফলি আমার যদি টর্ক গুলো একই দিকে হয়, এখান থেকে যতই এইদিকে যাব ভ্যালু অ্যাঙ্গেল অফ টুইস্ট বাড়তে থাকবে। ঠিক আছে, টর্ক যদি আবার উল্টা দিই দ্যাট মে বি এ ডিফারেন্ট সিনারিও। এনিওয়ে, তাহলে আমরা 0 পয়েন্টটা পেয়ে গিয়েছি, যে 0 পয়েন্টটা হলো ই পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই জায়গায় অ্যাঙ্গেল অফ টুইস্ট 0 আমরা জেনে ফেললাম। তাইলে এই জায়গায় যদি 0 হয়, আমার এই ফর্মুলাটা যদি আমি এই ই পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? ডি পয়েন্টের অ্যাঙ্গেল অফ টুইস্টটা পেয়ে যাব না? এখানে অলরেডি 0, এই হচ্ছে আমার টর্কের ভ্যালু, যেটা এখানে আমি বসাতে পারি। এই লেন্থ জানা আছে আমার 500 mm, সেটা আমি এখানে বসাতে পারি। আইপি অলরেডি বিটুইন এই 2 পয়েন্ট আমার ক্যালকুলেট করা আছে, সেটা বসাতে পারি। জি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এই টর্কের ভ্যালুটা যদি বসাই এখানে, এই লেন্থটা যদি বসাই, আইপিজি বসাই, তাহলে কি পাবো? এই দুইটার মাঝে যেই রোটেশন হয়েছে ফ্রম ই টু ডি, যতটুকু রোটেশন হয়েছে সেটা পাবো, এবং ই এর রোটেশন অলরেডি 0। তাহলে ইন আদার ওয়ার্ডস আমি পেয়ে যাব কি? ডি পয়েন্টের রোটেশন। তাহলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এই জিওমেট্রি থেকে বসাও। টি এর ভ্যালু কত খেয়াল করতে হবে, ইউনিটটা। টি এর ভ্যালু হচ্ছে 1150 নিউটন মিটার, আর এল গুলা কিসে আছে? মিলিমিটারে। কাজেই বি কনসিস্টেন্ট। লেখো টিএল বাই আইপিজি, এটা লেখো পয়েন্ট কি? ডি। তাহলে লেখো ফাই ডি সমান কত? ফাই ডি ইজ ইকুয়াল টু 1150 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার করে ফেললাম। তারপরে এল, এল হচ্ছে 500। জি এর ভ্যালু বসাও কত? 80 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এমপিএ হলো নিউটন মিলিমিটার স্কোয়ার। আর আইপিটা অলরেডি ক্যালকুলেট করা আছে, এখান থেকে নিয়ে নাও। আইপিটা হচ্ছে তোমার, আমরা ক্যালকুলেট করে ফেলেছিলাম আগেই, এই যে এটা 575 ইন্টু 10⁻³। তাহলে আমরা যেটা বললাম যে বসাও 1150 ইন্টু 10⁻³ ইন্টু 500 ডিভাইড বাই কত? 575 ইন্টু 10⁻³ ইন্টু নিচে আর কি 80 ইন্টু 10⁻³। কাটাকাটি করে দেখো কত আসছে, -12.5 ইন্টু 10⁻³ আসছে কিনা দেখো। ক্যালকুলেটর নিতে বলছেন, কুইকলি রেসপন্ড করো, কত আসছে? টিএল বাই আইপিজি, টি হচ্ছে এটা ইন্টু 10⁻³, এল হচ্ছে সরাসরি 500, আইপি দেখে আসছি একটু আগে আমরা 575 ইন্টু 10⁻³, জি এর ভ্যালু হলো 80 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। ক্যালকুলেটরে বসায় আমাকে কনফার্ম করো ভ্যালুটা কত আসলো। ইয়েস স্যার, 12.53 -12.5 ইন্টু 10⁻³ আসছে তো একটা। ইয়েস স্যার। ওকে, খেয়াল করে দেখো, ছবি আঁকা হয়েছে, ডোন্ট কনফিউজ বিটুইন দিস টু। এখানে বলা হয়েছে কি? অ্যাঙ্গেল অফ টুইস্ট কে 1000 দিয়ে গুণ করা হয়েছে, যে 5 ইন্টু 10⁻³
3 রেডিয়ান হিসাবে প্লট করা হয়েছে। তার মানে তোমার ক্যালকুলেটেড ভ্যালুকে 1000 দিয়ে গুণ করার পরে এই ভ্যালুগুলো এখানে লেখা আছে এবং ড্র করা হয়েছে। ফাইন, তাহলে আমরা পেয়ে গেলাম কত? -12.5। এখন দেখো এই ইকুয়েশনটা কি, এল 0 হলে 0, এল এর মান 1 হলে এই জায়গায় আসবে 1 প্রোভাইডেড আদার সিম, এল এর মান 2 হলে 2, এল এর মান 3 হলে 3, বাকি যদি সব কনস্ট্যান্ট। তার মানে কি এটা লিনিয়ার ইকুয়েশন না? এক্স এর পাওয়ার 1 আর কি, ইন্টিগ্রেশন অফ কি ছিল, ব্র্যাকেটে এগুলা বাইরে ছিল আর ইন্টিগ্রেশনের ভিতর ছিল কি ডিএক্স ছিল, ডিএক্স, তাই না? তাহলে এক্স এর ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তাহলে এখান থেকে এখানে যদি হয় 0 আর এখানে যদি হয় তোমার -12.5 × 10⁻³ তাহলে কি হবে? এটা স্ট্রেট লাইন দিয়ে যোগ হবে না ডায়াগ্রাম যদি আঁকতে চাই? এটার সাথে স্ট্রেট লিনিয়ারলি ভ্যারি করতেছে না। ইকুয়েশনের রুটটা মানে স্টার্টিং কোথায় ছিল ইকুয়েশনের, দেখে আসো। ইকুয়েশন ছিল এরকম, এই যে এইটা বাইরে, এইটা বাইরে, এইটা বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এটা কি এক্স এর ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তাহলে এক্স এর যদি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম যে এটা তোমার স্ট্রেট লাইন ইকুয়েশন আর কি, ঠিক আছে? তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন যেহেতু, আমরা তাহলে ড্র করব কিভাবে, এখান থেকে এখানে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিব। ফাইন, এখন এই ভ্যালুটা পাবো কিভাবে? এই ভ্যালুটা হচ্ছে তোমার এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট কতটা রিলেটিভ রোটেট করে সেটা বাইর করি আগে। তাহলে এটা ডি, ঠিক আছে, বইতে ডি লেখা রাখো। ডি এর থেকে সি তে যখন আসলাম আমরা রিলেটিভ রোটেশন কত হবে, একই ফর্মুলা এটা TL/IPG। তাহলে এখানে টি কত? এখানে টি হচ্ছে এটা দেখো 150 × 10⁻³ নিউটন মিলিমিটার। তাহলে ফর্মুলার মধ্যে লিখে ফেলো কোথা থেকে কোথায়, ফাই সাবস্ক্রিপ্ট দাও, ফাই সাবস্ক্রিপ্ট ডিসি, ডি থেকে সি তে যাওয়ার সময় যে অ্যাঙ্গেল অফ টুইস্ট ছিল সেটা আগে ক্যালকুলেট করো। ফাই ডিসি সমান কত হবে, ডি থেকে সি তে যাচ্ছ, ফাই ডিসি সমান হবে, টি এর মান বসাও কত, 150 × 10⁻³, এল এর মান বসাও 300, আইপি সেই আগের আইপি কত জানি 575 × 10⁻³, জি হইলো তোমার এই যে 80 × 10⁻³। ঠিক আছে, হিসাব করে দেখো এটা অ্যাবাউট 1 × 10⁻³ আসলো কিনা। আগেরটা আসছিল 12.5 × 10⁻³, এবার অ্যাপ্রক্সিমেটলি 1 × 10⁻³ আসার কথা এই ভ্যালুগুলা বসাইলে। 150, টি এর মান 150 × 10⁻³, এল এর মান হলো 300, আইপি হলো 575 × 10⁻³, জি এর মান হলো 80 × 10⁻³ বসায় দেখো তোমার ভ্যালুটা অ্যাবাউট 1 × 10⁻³ আসছে। আসছে কিনা দেখো, একটু তাড়াতাড়ি বলো। এটা হলো টি × 10⁻³, এটা হলো এল, আইপি হলো আগেরটাই 575 × 10⁻³, জি হলো এটা × 10⁻³। দেখো 1 × 10⁻³ আসার কথা আর কি, বা 0.999 × 10⁻³ এরকম কিছু একটা আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত সময় নেই আমাদের। আচ্ছা, যেহেতু তোমাদের সময় লাগতেছে আমি ভ্যালু গুলাতে চলেই আসি। তোমার এই যে এইটা 150 × 10⁻³ × 300 টি × এল, এই যে টিসিডি এলসিডি আইপি × জি, এটার ভ্যালু আসবে এই যে এটা, ঠিক আছে? তাহলে আমরা যদি ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি ডায়াগ্রামে আবার ফিরত যাই, এখানে ছিল 12.5, চিহ্ন নিয়ে আমি পরে কথা বলি, প্লাস মাইনাস পরে বলবো, ঠিক আছে? এখানে ছিল 12.5, আরো এক যোগ হয়ে এটা হয়েছে 13.5। তাহলে এখান থেকে এখানে ভ্যারিয়েশন কি হবে, ওই যেহেতু তোমার এক্স এর ফার্স্ট অর্ডার স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিব। তারপরেরটা হচ্ছিল তোমার বিটুইন সি অ্যান্ড বি। তাহলে সি অ্যান্ড বি তে কি দেখো, এখন আর কথা না বলে সরাসরি চলে যাই যে বিসি আর কি। বিসির ভ্যালু 150, একটু আগে ডায়াগ্রামে দেখছো লেন্থটা এখানে 200, তাহলে দেখে আসি 200 কিনা। এই যে বি থেকে সি এর মাঝে 200, ঠিক আছে? আর আইপি তো নতুন ছোটটার আইপি বসাইতে হবে। এবার ছোটটার আইপি মানে হলো যে এই আইপি আর কি। তাহলে দেখো এই যে আইপি জি আর 200 বসানো হয়েছে এটা। আর প্রথমটার জন্য কি, প্রথম পার্ট এ টু বি এর মধ্যে টর্ক 0, তাহলে টর্ক যেহেতু 0 এটা হলো তোমার 0। তাহলে আলাদাভাবে এগুলি সব লিখবা, ঠিক আছে? একবারে সব যোগ করে ফেলবা না। এই ভ্যালুটা হলো তোমার ই টু ডি, সেটা আঁকলা তুমি এখানে ই টু ডি, এই যে 12.5। তারপরে আরো 1 যোগ হওয়ার পরে 12.5-র সাথে 1 যোগ হওয়ার পরে হবে 13.5, সেটা লেখলা তুমি ভ্যালুটা 13.5।
13.5 সাথে আরো কত যোগ হবে, এরপরে দেখো আরো 9.8 যোগ হবে, তাহলে সেই ভ্যালুটা তুমি লিখলা 23.3। যেহেতু ইন্ডিভিজুয়াল সেগমেন্ট গুলোর মাঝে ভ্যারিয়েশন লিনিয়ার, তুমি এই ভ্যালু গুলা একটার পর একটা সাকসেসিভলি স্ট্রেট লাইন দিয়ে যোগ করবো, আর এখানে যেহেতু জিরো তাহলে এই জিরোটা জিরো। নাও কোশ্চেন হলো যে মাইনাসে আঁকলাম কেন, আবার মোমেন্টারে টর্কটারে আঁকলাম প্লাস, আবার রোটেশনটা মাইনাসে আঁকলাম কেন? রোটেশনটা কোন দিকে হয়েছে খেয়াল করো। রোটেশন যেদিকে হয়েছে তুমি ঘুরানো শুরু করো, এই যে টর্ক গুলা যেদিকে আছে সেটার জন্য রোটেশনটা হয়েছে না, তুমি টর্কটা দিছো এমন ভাবে যে টর্কের ফলে স্ক্রুটা বাম দিকে মুভ করবে। এখন একটা পেন্সিল কলম রেই ধরো, লুজলি ধরো, ধরে ওই রকম একটা টর্ক দিয়ে ঘুরানো শুরু করো, তাহলে দেখো তাহলে রোটেশনটা কোন দিকে হয়েছে, সেই রোটেশনের ফলে অ্যারোহেডটা এইদিকে মুভ করে না, অথচ আমার পজিটিভ অ্যাক্সিস তো এইদিকে, সেই জন্য এই রোটেশন গুলা সব মাইনাস আঁকা। ঠিক আছে, তোমার ফর্মুলার মধ্যে যদিও সামনে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, সবগুলাই প্লাস দেখানো আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন ডায়াগ্রাম ড্র করছি তখন দেখো প্রপার চিহ্নটা আবার বসাইছি। ঠিক আছে, ফর্মুলা প্লাস মাইনাস কিছু বলে নাই। ঠিক আছে, প্রপার চিহ্ন বসাইছি, কিভাবে বসাইছি, যে এগুলা দেখে। এই টর্ক দিয়ে ঘুরানোর মানে হলো অ্যারো হেডটা এইদিকে দেওয়া মানে কি, স্ক্রুটা এইদিকে মুভ করবে, স্ক্রুটা এইদিকে মুভ করবে। তাইলে এটারে যদি তুমি ফিজিক্যালি একটা কলম হাতের মধ্যে লুজলি এই জায়গায় আটকায় এইভাবে মোচড় দাও যাতে স্ক্রুটা এইদিকে মুভ করে, তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট তো সেটাকেই রিপ্রেজেন্ট করে, স্ক্রুটা এইদিকে মুভ করে, তার মানে অ্যাক্সিসের নেগেটিভ দিকে, তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট গুলো সবই আসলে নেগেটিভ। ওকে, তাহলে আজকে দেখো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমি আর নতুন টপিকে যাব।